অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে ডিসিদের প্রধান উপদেষ্টার নির্দেশ, নিশ্চিত হবে অপরাধে জড়িত পুলিশের শাস্তি। এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই। চট্টগ্রামে সিসি 6 মাসে হালনাগাদ ভোটার তালিকা। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে। টেকনাফের হিলা পাহাড় থেকে বন বিভাগের 17 শ্রমিক অপহরণ, উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ভয়াবহ আগুনে পড়ল কুমিল্লা ও চট্টগ্রামের শতাধিক দোকান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পথে বসার অবস্থা, ক্ষতিপূরণের দাবি। চালুর পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল 138 প্রাণ, সড়কে দৃশ্যমান সংকটের অভাব, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের দাবি। একজন একভাবে বেপরোয়াভাবে চললে তো দুর্ঘটনা হচ্ছে। আমার তো গাড়ি যাবে গতিকে, আমি বসলে যাত্রী বসবো, আমি মারা গেল যাত্রী মারা গেল। এবং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে জয়পুরহাটের বেশিরভাগ অবৈধ ইট ভাটা, হুমকির মুখে পরিবেশ ও কৃষি, নীরব প্রশাসন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আকস্মিক যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রাখার পাশাপাশি অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নাগরিক অধিকার নিশ্চিত করলে নিশ্চিত হবে সংখ্যালঘুদের অধিকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে 4 বিভাগের বিভাগীয় কমিশনার ও 31 জেলার ডেপুটি কমিশনারের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শুধু সংখ্যালঘু নয়, সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। জনজীবনে স্বস্তি আনতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সবাইকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। সংখ্যালঘুদের অধিকার যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনার সময় জনভোগান্তি কমাতে স্থানীয় প্রশাসনকে কর্মপন্থা তৈরি ও বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না, কি ছেলেমেয়েরা বই পাচ্ছে না, এটা অনিশ্চয়তা হচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কমিশনার AM নাসির উদ্দিন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম সহকর্মী AKM নাজিমের পাঠানো তথ্য ছবিতে আপন ওপর রিপোর্ট।
টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করারই সুযোগ পাচ্ছে না। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দলীয় প্রধান শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে অবস্থান নিয়েছেন ভারতে। দলের কেন্দ্রীয় নেতারাও পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। কেউ কেউ দেশে থাকলেও রয়েছেন আত্মগোপনে, অনেকে আবার গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। এমন অবস্থার মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি, জামায়াত সহ অনেক রাজনৈতিক দল। এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। বাংলাদেশে গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে। ছাত্র নেতাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেয়া হয়। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটারদের আস্থাহীনতা দূর করা হবে। 6 মাসের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এবারে নির্বাচন আগের মতো হবে না জানিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে সর্বপ্রথম বিচারের নিশ্চয়তা চায় দেশবাসী। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। নিউজ ডেস্ক, দেশ টিভি। নীলফামারীতে চলছে ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারের নিকট নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ কেন্দ্রীয় নেতারা। আমরা বিএনপি পরিবারের আয়োজনে দুপুর 12টার দিকে লক্ষ্মীচাপ দুবাছড়ি মাদ্রাসা মাঠে এই সমাবেশে শুরু হয়। সমাবেশ শেষে গোলাম রাব্বানীর স্ত্রী শাহনাজ পারভিনের হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে 2 ভাগে বিভক্ত করতে চায়। এই বিভক্তির কবর রচনা করা হবে। সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, গেল 15 বছরে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। টাকা পাঠানোর পর দেশ ছেড়ে পালিয়েছে দলটি। অথচ দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। জামায়াতের শীর্ষ 11 নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের নামে হত্যা করেছে। তবুও জামায়াতের কেউ পালিয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের এই সৌন্দর্যকে নষ্ট করতে চায়। এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে এই দেশকে 2 ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রেখেছে। আমরা এই বিভক্তির এখন কবর রচনা করতে চাই। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে। কারা পাচার করেছে আপনারা সবাই জানেন। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে টাকার পিছনে তারা পালিয়ে গিয়ে সেখানে হাজির হয়েছে। প্রিয় দেশবাসী, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী একজন করে শীর্ষ 11 জন নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ 11 জনের একজনও বাংলাদেশ থেকে পালানোর কোনো চেষ্টা করেননি। কক্সবাজারের টেকনাফের হিলা জাদুমুড়া পশ্চিম পাহাড় থেকে বন বিভাগের 17 শ্রমিককে অপহরণ করা হয়েছে। সোমবার সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অপহৃতদের উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রতিদিনের মতো শ্রমিকরা বাগানে কাজ করতে গেলে অপহৃত হন। এপিবিএন পুলিশ, উপজেলার প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। সীমান্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শনে রয়েছে। তার মধ্যে এই অপহরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
থেকে বন বিভাগের শ্রমিকরা কাজ করছিল, সেখানে বেশ কয়েকজন শ্রমিককে আসলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে এখনো জানা যাচ্ছে যারা এই অভিযানে আছে তাদের সাথে এখনো আমাদের সাথে যোগাযোগ আছে। একটু পরে হয়তো আমরা জানতে পারি। এখানে অপহরণ হয় টেকনাফে ঘটনাগুলো, তো সেই হিসেবে আজকে হয়েছে একটু বড় অপহরণ হয়েছে। উদ্ধারের তৎপরতা চলছে, আমাদের পুলিশ, এবিডিএন এবং টেম্পি 3-4 উদ্ধার চলছে। কুমিল্লা ও চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান। গতরাতে আগুনের এ ঘটনা ঘটে। রাত 12টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাথাইয়া বাজারের একটি দোকানে আগুন লাগে। এদিকে রোববার রাত 2টার দিকে চট্টগ্রাম মহানগরীর সিডিয়া আবাসিকের পাশে পদ্মপুকুর পাড় এলাকায় কয়েকটি ফার্নিচার তৈরির গোডাউন ও গুদামে আগুন লাগে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। রোববার রাত 12টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা থেকে 2টি করে মোট 6টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে রাত 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এখনো কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। তবে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখন পথে বসার অবস্থা। 40 লাখ টাকার মাল বলে শেষ, আমার দোকানে কিচ্ছু একটা সুতো বার করতে পারি নাই। কিছু নাই, দোকানে সব শেষ। মানে আগুন লেগে থাকে, দোকান ঢুকার মতো ক্যাপাসিটি না, শুধু দেহটা নিয়ে বাইরেছি। আমাদের করণীয় বলতে আমরা প্রশাসনের সাথে আলাপ করব, জেলা প্রশাসককে মানে আমরা একটা তালিকা দেবো, ইউনো মহোদয়কে একটা তালিকা দেবো, তারপর তারা যে ব্যবস্থা নেয় সরকারিভাবে ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের মালামাল সড়কে রাখায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। মহাসড়কের মাধাইয়া থেকে 2 প্রান্তে প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে সকালে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিডিএ আবাসিকের পাশে পদ্মপুকুর এলাকা। এখানে ফার্নিচার গোডাউনে আগুন লেগে পার্শ্ববর্তী দোকান ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। দাও দাও করে জ্বলতে থাকে আগুন। রোববার দিবাগত রাত 2টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দরের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 3টি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত 2টার দিকে আমাকে ফোন দিছে এখানকার দারোয়ানে, তো আমি আসি দেখছি লাগছে আগুন। তো ফায়ার সার্ভিসকে ফোন দিছি আমরা, ওরা আধা ঘন্টা লাগছে আসতে, তখন তো সব শেষ। চিফ অনলাইনে ফোন দিয়েছিলাম, তারপর ওনারা ফায়ার সার্ভিসকে কল করছে। প্রথমে একটা ইউনিটের দিক দিয়ে আসছে, পরে আবার একটা ওই দিক দিয়ে আসছে। তবে 20 লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিয়ানমার জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফের নাফ নদী বেষ্টিত সীমান্ত এলাকা পরিদর্শনে এসে উপদেষ্টা কথা বলেন। মিয়ানমার বাংলাদেশ সীমান্তকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, উচ্চ পর্যায় থেকে তদারকির জন্য ইতোমধ্যে উপদেষ্টা পদমর্যাদায় একজনকে নিয়োগ করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফে বিজিবি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 271 এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, এটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে। এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দুজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দুজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। প্রধান উপদেষ্টা একজন হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে মানে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে। আর এই এলাকার যে বললেন যে এখানে অন্য কোনো সমস্যা নাই, আর অন্যান্য সব বাহিনীগুলি বিজিবি সহ তারা সব সময় খুব সজাগ আছে। 6 লেনের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের। সড়কে দৃশ্যমান সংকেত না থাকা ও অসচেতনতাকে দোষেন যানবাহন চালকরা।
ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালুর দাবি যাত্রীদের। সুমিত সরকার সুমনের পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। কিছুতেই থামছে না ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। 2022 সালে চালুর পর থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত এখানে 985টি দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের। ফায়ার সার্ভিসের তথ্য মতে গেল এক বছরে শুধু মুন্সিগঞ্জ প্রান্তে 43টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 36 জন। সবশেষ গেল শুক্রবার দুর্ঘটনায় প্রাণ হারান 3 শিশুসহ 6 জন। প্রশ্ন উঠেছে 55 কিলোমিটারের আধুনিক এই সড়কে কেন ঘটছে এত দুর্ঘটনা? গতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মামলা করা হলেও হাত বাড়িয়ে গাড়ি থামানোর মতো পুরনো সিস্টেমেই কার্যক্রম চলে এই এক্সপ্রেসওয়েতে। হরহামেশা দুর্ঘটনার পিছনে সড়কে দৃশ্যমান সংকেত না থাকা ও অসচেতনতাকেই দুষছেন যানবাহন চালকরা। ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই ড্রাইভাররা, একজন এক একভাবে বেপরোয়াভাবে চললে তো দুর্ঘটনা হবে। যার যার গাড়ি চালায়, গতিটা যার যার ড্রাইভারের গতিকে গাড়ি চালায়। এদিকে অতিরিক্ত গতি, নিয়ম ভাঙার প্রবণতা, অসচেতনতা এবং অদক্ষ ও মাদকাসক্ত ড্রাইভার দ্বারা গাড়ি পরিচালনাকে দুর্ঘটনার কারণ বলছেন যাত্রীরা। ও যে এইভাবে গাড়ি কততে আছিল আমিও খেয়াল করি নাই। ওই মহাসড়ক যে আপনাদের আইন গতি মেনে চলাই প্রত্যেকটা ড্রাইভারের উচিত। ফায়ার সার্ভিস বলছে যত্রতত্র যাত্রী ওঠানামা আর সড়ক আইন না মানায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে বেপরোয়া গতিকেই দায়ী করছে হাইওয়ে পুলিশ। তবে নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপের বিষয়ে জানাতে পারেননি তিনি। ট্রাফিক আইন না মেনে এরা দ্রুত গতিতে গাড়ি চালায়, ওভারটেকিং করে, ট্রাফিক আইন না মেনে প্রতিযোগিতা করে রাস্তার ভেতরে। যখন ঘন কুয়াশা থাকে তখন ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালানো উচিত, সেটাও অনেক সময় পাওয়া যায় না। জনসচেতনমূলক কার্যক্রম আমরা আরও ব্যাপক হারে এটা করব, যারা এই কীভাবে দুর্ঘটনা কমানো যায়, ড্রাইভার, মালিক এবং চালকদের যারা আছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এই বিষয়ে আমরা চেষ্টা করব আরও যাতে বেপরোয়া গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য। আধুনিক ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু সহ নিয়মিত ফিটনেস পরীক্ষা এবং প্রশাসনের তৎপরতা বাড়ানোর মাধ্যমে দ্রুত দুর্ঘটনার লাগাম টানার দাবি যাত্রীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রশাসনের নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েই চলছে জয়পুরহাটের বেশিরভাগ অবৈধ ইটভাটা। এসব ভাটার কালো ধোঁয়া একদিকে যেমন জনজীবনকে মিশিয়ে তুলেছে, অন্যদিকে ফসলি জমি, গাছপালা, ফলমূলও পরিবেশের ক্ষতি করছে। ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সহকর্মী রেজাল করিম রেজার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আশেপাশে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু নিয়ম না মেনেই জয়পুরহাটের ফসলি জমিতে গড়ে উঠেছে 47টি ইটভাটা। এসব ভাটায় কাজ করছে শিশু শ্রমিকরা, পোড়ানো হচ্ছে কাঠ। আর এসব ইটভাটার কালো ধোঁয়ায় বিষিয়ে উঠেছে জনজীবন। এতে শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা শিশুসহ নানা বয়সী মানুষের। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় গাছপালা ও ফসলের ক্ষেতের ক্ষতি হচ্ছে। কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন ধরে চলছে এসব ভাটা। প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এখানে ভাটা চালু হয়, যখন চালু হয় তখন আম কাটলত কালি পড়ে যায়, তখন আম কাটলত ফল ফুলান্ত ধরে না। করে দেবো অবৈধ তা আমরা জানি, তারপরে ওদের আগুন দেওয়ার সময় তো করি লাগে, শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়। এ বিষয়ে ভাটা মালিক ও কর্মচারীদের বক্তব্য জানতে চাওয়া হলে কেউ কেউ দ্রুত সটকে পড়েন, আবার কেউ বলছেন আইন মেনেই সব চলছে। পরিবেশের ছাড়পত্রের জন্য দরখাস্ত করা আছে, মানে এখানে কিভাবে চালায় আমি তো বলতে পারবো না। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি জানান, জেলায় কোনো অবৈধ ইটভাটা নেই, সব ইটভাটা বৈধ। অবৈধ বলে কোনো ভাটা হয় না, বৈধ এই কারণে তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়, গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া যায়। অবৈধ ভাটাগুলো বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আমাদের এই জেলায় নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 47টি ইটভাটা রয়েছে, তার মধ্যে 30টি ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নবায়ন নেই। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তো আমাদের জয়পুরহাট জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র বিহীন কোনো লাইসেন্স অনুমোদন করেনি বা প্রদান করেনি। আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো
লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না। আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জয়পুরহাটে চালু থাকা 47টি ইটভাটার মধ্যে 30টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরের সড়ক ও জনপথ বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত সড়কের দুপাশে থাকা অর্ধশত দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। সোমবার সকালে সদর উপজেলার দালাল বাজার এলাকায় লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। উচ্ছেদের পর যেন ফেরে নতুন করে স্থাপনা গড়ে না ওঠে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। সপ্তাহ জুড়ে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক। আজকে মূলত রোডস এন্ড হাইওয়ে যে জায়গাটুকু এখানে দখলে ছিল দীর্ঘদিন ধরে, সেটি আমরা উচ্ছেদ করছি এবং সেটিকে দখলমুক্ত করছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আজকে অর্থাৎ আজকের যে তারিখটি 29শে ডিসেম্বর আমরা এটি শুরু করলাম। এই সপ্তাহ পুরোটাই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে এবং পৌরসভা থেকে শুরু করে আমাদের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পরিষদে যতগুলো অবৈধ স্থাপনা আছে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। জন্ম থেকেই দু চোখে আলো নেই, শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে শুনে হয়েছেন পবিত্র কোরআনের হাফেজ। তবুও ভাগ্যে মেলেনি কোনো চাকরি। মেহেরপুর আমঝুপি গ্রামে নিজ বাড়িতে চা ও মুদি দোকান করে এখন চলছে হাফেজ আশিকুজ্জামান হৃদয়ের সংগ্রামী জীবন। আর এই সংগ্রামী জীবনের সারথি হয়েছেন মা বাবা ও স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহকর্মী জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। সাবলীলভাবে চায়ের চুলায় দিচ্ছেন পানি, তা গরম করছেন চুলায়, সঙ্গে কাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তৈরি করছেন চা। দূর থেকে বোঝার উপায় নেই দোকানি একজন অন্ধ। এভাবেই চা ও মুদি দোকান করে চলছে অন্ধ আশিকুজ্জামান হৃদয়ের সংগ্রামী জীবন। মেহেরপুরের আমঝুপি গ্রামে দরিদ্র আসাদুল ইসলাম ও শাহনাজ বেগমের ঘরে জন্ম হৃদয়ের। জন্মের পর থেকেই অন্ধ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বাবা মাকে। 6 বছর বয়সে পরিবার তাকে ভর্তি করিয়ে দেন একটি মাদ্রাসায়। সেখানে শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে হাফেজ হন তিনি। আমঝুপি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল গ্রামেই। গ্রাম থেকে পড়াশোনা করতাম, একজন পড়তো, শুনে শুনে আমি মুখস্থ করতাম। হাফেজ হবার পর থেকেই ভেবেছিলেন কোনো মাদ্রাসাতে শিক্ষকতা অথবা মসজিদে ইমামতি করে সংসারের হাল ধরবেন। কিন্তু অন্ধ হওয়ায় মসজিদ থেকে শুরু করে চাকুরি প্রত্যাশী বিভিন্ন জায়গায় তাকে হতে হয় লাঞ্ছিত। অবশেষে গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবারের সহায়তায় বাড়ির সামনে একটি কক্ষে শুরু করেন চা ও মুদি ব্যবসা। 2 বছর ধরে চালিয়ে আসছেন এ ব্যবসা। অনেক জায়গায় চাকরি খুঁজেছি, মাদ্রাসার চাকরি, ইমামতের চাকরি, অনেক জায়গায় থেকে অনেক অপমান অপদস্থ হয়ে ফিরে এসেছি। আমার আব্বু আমাকে হেল্প করে কিছু টাকা দিয়ে, তারপরে অনেকেই হেল্প করে আমাকে এই দোকানটা আজকে আমি এখানে বসে আছি। সমাজে যেসব বিত্তশালী আছে বা আমরা যারা সমাজে কাজ করি, তারা যদি এই ধরনের হাফেজদের পিছনে বা এই ধরনের অন্ধ মানুষদের পিছনে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমার বিশ্বাস তারা সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। অন্যের মুখাপেক্ষী না হয়ে অন্ধ হৃদয়ে নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ও তার বন্ধুরা। অন্ধ হওয়ার পরেও সে হাফেজা পাশ করে সে নিজের পায়ে দাঁড়ায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছে। এর জন্য আমরা অনেক গর্ববোধ করছি। মসজিদে তারাবি পড়াইতো, এমন সময় কমিটির লোকজনে বলছে যে নাকি ওর পিছনে নামাজ হবে না, এ নিয়ে অনেক সমস্যা হইলো। আমি বললাম যে তার আর নামাজ টামাজ আর পড়ানোর দরকার নেই, চাকরি বাকরি করার দরকার নেই, চলো আমার বাড়িতে আমি একটা ছোটো করে দোকান দিয়ে দিই, যদি তুমি যদি চালাতে পারো, আল্লাহ পাক যদি চালায় তোমাকে, তাহলে ওখান থেকেই তোমার দিনপাতটা চলে যাবে। অন্ধ এ হাফেজকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। সে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য নিজের পায়ে দাঁড়িয়ে সে পৃথিবীর বুকে বিচরণ করতে চায়। সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন এবং অবশ্যই সমাজসেবা অধিদপ্তর তার জন্য আরও যে করণীয় আছে তার জন্য আমরা সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করব। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অন্ধ আশিকুজ্জামান হৃদয়ও হতে পারেন অন্যান্য প্রতিবন্ধীদের অনুকরণীয় দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ইমাম মুয়াজ্জিনদের নতুন বেতন কাঠামো তৈরির আশ্বাস দিয়ে তাদের জন্য বছরে 2টি উৎসব বোনাস এবং মসজিদের নতুন নীতিমালা প্রণয়নের কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলার 200 ইমাম মুয়াজ্জিনদের কাছে মত বিনিময় করে তিনি এসব কথা বলেন। এ সময় মসজিদের ইমামকে ইচ্ছামতো চাকরিচ্যুত করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। পরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় সংস্কার কাজ শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। নীলফামারীতে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই মানুষটি কে ছিল? মানুষটি একজন সাধারণ মানুষ ছিল, মানুষটি একজন রাজনৈতিক কর্মী ছিল। তার দোষ কি ছিল? তার দোষ ছিল সে দেশের মানুষের যে অধিকার, কথা বলার অধিকার বলি আমরা, ভোটের অধিকার বলি আমরা, অর্থাৎ মানুষের যে অধিকার, ওই পালিয়ে গেছে যে 5 তারিখের শ্রীরেখা, সে সেই অধিকারকে দাঁড়িয়ে রাখতে চেয়েছিল, গোলাম রাখা, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মানুষের পক্ষে কথা বলেছে, মানুষের কথা বলার পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছে এবং সেই কারণে স্বৈরাচারের দোষক তাদেরকে তাকে হত্যা করেছে। এরকম বহু হত্যা করেছে। চাঁপাইনবাবগঞ্জে জুলাই বিপ্লবে আহত কলেজ ছাত্র আসমাউল হুসনাকে চিকিৎসা ও লেখাপড়ার জন্য অর্থ সহায়তা দিয়েছে বিজিবি। সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির দপ্তরে তার হাতে নগদ 1 লাখ টাকা তুলে দেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 22 জুলাই সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হন আসমাউল হুসনা। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবির এই ধরনের সামাজিক কর্মকাণ্ড চলমান থাকবে। পঞ্চগড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ, শ্রমিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কার্যক্রম শুরু করেছে ট্রাফিক পুলিশ। এ সময় নিয়ন্ত্রণে আনা হয় ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশা ও মোটর চালিত ভ্যান সহ অবৈধ যান। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্য ছবিতে এইচ হিমেলের রিপোর্ট। পঞ্চগড় শহরের চিত্র এটি। প্রতিদিন শহরের 4টি পয়েন্টে 4 ঘন্টা করে 32 জন শিক্ষার্থী ও 10 জন শ্রমিক ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহায়তা করছে। এতে কমেছে যানজট ও দুর্ঘটনা। পৌর শহরে ফিরেছে শৃঙ্খলা। আমরা আসছি যেন বাংলাদেশ এই পঞ্চগড় শহরকে আমরা একটু যানজট মুক্ত রাখতে পারি। শহরে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত না ঘটে, সেজন্য তাদেরকে আমরা স্ট্যান্ডে থামা দিচ্ছি এবং যারা 3 জন করে মোটরসাইকেল যাইতেছে তাদেরকে আমরা 2 জন করে দিচ্ছি এবং যারা হেলমেট পরিধান করে না তাদেরকে হেলমেট পরানোর জন্য আমরা সহায়তা করতেছি। অবৈধ যানগুলো যেন পঞ্চগড়ে যেন যানজট সৃষ্টি না করতে পারে, সেটার জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া। যানবাহনগুলো যেখানে সেখানে থামায় অনেক বড় একটা যানজট এমন বিশৃঙ্খলার সৃষ্টি করতেছিল, সেজন্য সাধারণ পথচারীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। সেজন্য আমাদের পঞ্চগড় পৌরসভা থেকে আমাদেরকে এই কাজে নিয়োগ দেওয়া হয়েছে। 10 দিন ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান লাভ করে স্বেচ্ছাসেবী ট্রাফিকের কাজ করছেন শিক্ষার্থী ও শ্রমিকরা। তারা বলছেন, পারিশ্রমিক মুখ্য বিষয় নয়, মানবিক মূল্যবোধ হতে এ কাজে উদ্বুদ্ধ হয়েছেন তারা। দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। ছাত্রদের পক্ষ থেকে প্রায় 40 জন শিফট আকারে 4 ঘন্টা শিফট আকারে 3 শিফটে কাজ করতেছে এবং আমরা শ্রমিকরা প্রায় 10 জন এই নিয়ন্ত্রণে কাজ করতেছি। ইজি বাইক ছিল, যত্রতত্র স্ট্যান্ড ছিল, সেগুলি সরে গেছে। স্থানীয় ছাত্র জনতা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে রাস্তাঘাট এখন অনেক ফ্রি হয়েছে। এই অটো বন্ধ হওয়াতে রাস্তাঘাট খুব ভালো হয়েছে, জনসাধারণ চলাচল খুব ভালোভাবে করতেছে। প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে 2000 যানবাহন শহরে প্রবেশ করত। শহরের মধ্যে চলাচল করা বাহনগুলো শুধু শহরেই চলছে। শহরের বাইরের বাহন শহরে না ঢুকে নির্দিষ্ট 4টি পয়েন্টে থামছে ও সেখান থেকেই ইউটার্ন নিয়ে ফিরে যাচ্ছে। সামান্য অসুবিধা হলেও সবার চিন্তা করেই এমন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। আপাতত বিভিন্ন উপজেলা থেকে শহরে যে প্রায় 2000 ইজি বাইক প্রবেশ করে, এগুলোকে আমরা শহরের 4টি পয়েন্টে তাদের দাঁড়াতে বলবো। তাদেরকে বলবো যে আপনারা লোকজন নিয়ে এসে
ওই 4টি পয়েন্টে দাঁড়াবেন, ভিতরে শহরের মধ্যে ঢুকতে পারবেন। 50-60 জন একটা প্যানেল করা হচ্ছে, প্রতিদিন 4টি পয়েন্টে 8 জন করে স্টুডেন্ট, এরা 3 শিফটে কাজ করছে। তারা সবাই সহযোগিতা করার জন্য আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করছি আগামীতে ইনশাআল্লাহ আমাদের পঞ্চগড় শহর একটি যানজট মুক্ত, সুন্দর, পরিচ্ছন্ন শহরে পরিণত হবে। নিয়ম মেনে চলায় ট্রাফিক ব্যবস্থাপনায় ফিরেছে শৃঙ্খলা, যানজটে স্বস্তি ফিরেছে নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।